আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কৃতি সন্তানদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ২১শে পদক ২০২৬ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২১শে পদক ২০২৬ প্রদান করেন প্রধানমন্ত্রী। চারুকলায় পদক পেয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে মরণোত্তর সম্মাননা পেয়েছেন আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থী আহমেদ, সাংবাদিকতায় শফিক রহমান, শিক্ষায় প্রফেসর ডক্টর মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়। পরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা, গবেষণা ও শিল্প সাহিত্যের চর্চা আরও বেগবান করতে রাষ্ট্র ও সরকার বদ্ধপরিকর। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার কার্যালয়ের প্রথম আনুষ্ঠানিক মন্ত্রিসভার বৈঠক। সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে কৃষি ঋণ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা যায়। এ নিয়ে বিস্তারিত জানাতে বিকেলে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব। বৈঠক শেষে সচিবালয় থেকে পায়ে হেঁটে ২১শে পদক প্রদান অনুষ্ঠানস্থল ওসমানী স্মৃতি মিলনায়তনে যোগ দেন প্রধানমন্ত্রী। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণ ৮১টি এবং সরোয়ার্দী উদ্যানে অংশ ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছেন। মোট ইউনিট সংখ্যা ১০১৮টি। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। মেলার প্রবেশ ও বাহিরপথে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সার্বিক নিরাপত্তায় এলাকা জুড়ে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া মেলা চলাকালীন যানজট নিরসনে বিভিন্ন স্তরে ট্রাফিক ডাইভারশন থাকবে। এ বিষয়ে আরও জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সাইম। সাইম, প্রকাশকদের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। জি ফারিয়া, এই মুহূর্তে কিন্তু অমর একুশে বইমেলার যে প্রস্তুতি, সেজন্য কিন্তু প্রকাশকরা এই মুহূর্তে সমস্ত স্টলগুলোকে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে। রং তুলির আঁচড়ে কিন্তু স্টলগুলো সেজে উঠেছে। সকাল থেকেই কিন্তু তারা ডেকোরেশনের কাজ করছে। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ, র্যাবের পাশাপাশি আনসার সদস্যরাও কিন্তু এখানে তাদের যে নিরাপত্তা বলয় যে রয়েছে, তারা কিন্তু আলাদাভাবে নিরাপত্তা বলয় তৈরি করেছেন এবং মেলার সার্বিক নিরাপত্তার জন্য যে কোনো ধরনের নাশকতা এড়ানোর জন্য কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে র্যাবের যে ডগ স্কোয়াড টিম, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা কোনো ধরনের ডিভাইস এখানে রয়েছে কিনা বা কোনো ধরনের ঝুঁকি এড়ানোর জন্য কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি এই স্টলগুলোতে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে ডেকোরেশনের লোকজন কিন্তু এখানে এসে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম চলমান রেখেছেন এবং
তার কার্যক্রম চলমান রেখেছেন। কিছু কিছু স্টলে অলরেডি এখানে বই চলে এসেছে এবং আজকে দুপুরে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এসে মেলার কার্যক্রম উদ্বোধন করবেন এবং আমরা যতটুকু দেখতে পাই প্রতি বছর এই মেলায় দর্শনার্থীদের একটা ভিড় থাকে। তাদের প্রধান যে আকর্ষণটা থাকে হচ্ছে বইয়ের যারা লেখকদের সাথে কিন্তু মেলায় যারা পাঠক থাকেন, পাঠকদের কিন্তু সরাসরি একটা যোগাযোগের একটা মাধ্যম হয়। তারা লেখক এবং পাঠক এখানে কিন্তু তারা একত্রিত হতে পারেন, তারা সামনাসামনি হতে পারেন এবং লেখকের যে বইগুলো সেগুলো সম্বন্ধে কিন্তু লেখকরা কিন্তু পাঠকদের কাছ থেকে রিভিউ নিতে পারেন। আমরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বইগুলো এখনো কিন্তু চলে এসেছে, অর্থাৎ মেলার জন্য কিন্তু সার্বিক প্রস্তুতি এখানে কিন্তু একদম উৎসবমুখর পরিবেশে চলছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এখানে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ফারিয়া, এই ছিল আমার কাছে মেলার প্রাঙ্গণ থেকে সর্বশেষ। সাইম, আপনাকে ধন্যবাদ। কক্সবাজার পৌরসভার কলাতলী এলাকায় সদ্য নির্মিত একটি গ্যাস পাম্পে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 15 জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দগ্ধদের মধ্যে 6 জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত একজনকে ঢাকা এবং 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে এন আলম নামের সদ্য নির্মিত পাম্পটিতে এই ঘটনা ঘটে। সন্ধ্যা 7টা থেকে পাম্পটির গ্যাস লিকেজ শুরু হয়। প্রায় 3 ঘন্টা ধরে গ্যাস বাতাসে মিশে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে প্রায় 1 কিলোমিটার এলাকা গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানে ডাক্তার এবং যারা সেবায়িক আছে তারা খুব সুন্দর ভালোভাবে এখানে সেবা দিচ্ছে, এটাতে আমরা সন্তুষ্ট। কিন্তু এখনও এই যে মালিক পক্ষ এখানে এসে আমাদেরকে অন্তত পক্ষে যে একটু দেখে যাবে কে কি হয়েছে ক্ষতিগ্রস্ত, এই জিনিসটা এখন আমরা পাইনি। 20% ইনজুরি আছে, এখন আমরা ব্লাড টেস্ট করব, এরপর ডক্টর দেখাবো, দেন কি হয় সেটা বলতে পারবো না এখন। লাস্ট আমরা চলে আসতেছি বাসার মধ্যে, সাইডে আবার বিস্ফোরণ হয়েছে, মোটা অঙ্কের বিস্ফোরণ হয়েছিল, একদম বিস্ফোরণ হয়েছে অনেক দূরে, কিন্তু রোডের উপরে চলে আসে বিস্ফোরণটা, কেউ আনতে পারে নাই। 2টা ইউনিট এসে আগুন নির্বাপন করে, কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল, গ্যাসটা রিলিজ করা বন্ধ করা যাচ্ছিল না, এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। এই বিষয়ে জানাতে কক্সবাজার কলাতলী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহিমে। শাহিন, দগ্ধদের বিষয়ে কি তথ্য আছে এবং সেখানকার বর্তমান অবস্থা কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ পারিয়া, আমি এই মুহূর্তে রয়েছি যেখানে ঘটনাস্থল, গতকালকে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, এই যে সেই কক্সবাজার ফিলিং স্টেশনে এন আলমের যে মালিকানাধীন ফিলিং স্টেশন, যেটা কলাতলীর যে গণবসতিপূর্ণ এলাকায় স্থাপন করা হয়েছে, সেখানে আমি রয়েছি। এখানে গতকালকে সন্ধ্যায় গ্যাস লিকেজের ঘটনায় সেটা ফায়ার সার্ভিস সহ মেরামতের চেষ্টা করা হয়েছিল এবং মাইকিং করা হয়েছিল যাতে কোনোভাবে এলাকার মানুষ ঘরে না থাকে। সেই মাইকিং এর পরে হঠাৎ রাত 9:30টার দিকে একটা বিস্ফোরণ হয় এবং ছড়িয়ে পড়ে যে গ্যাসের যে আগুন ছড়িয়ে পড়ে এবং অগ্নিকাণ্ডে এখানকার অনেক ঘরবাড়ি এবং প্রায় 30টি গাড়ি এখানে রক্ষিত ছিল গ্যারেজের মধ্যে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ 10টি পড়ে গেছে, আরো অন্যান্য গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার অবস্থা এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখানকার যে স্থানীয় সংগ্রহ সদস্য সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এখানে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব পরিদর্শন করেছেন গতকালকে এবং তিনি আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন এবং জেলা প্রশাসক জানিয়েছেন, গতকালকে রাতে জানিয়েছেন হাসপাতালে 10 জন দগ্ধ হয়েছে, কিন্তু আমরা বেসরকারিভাবে এখানে স্থানীয়ভাবে জানতে পারছি আরো দগ্ধর সংখ্যা আরো বেশি এবং কক্সবাজার সদর হাসপাতাল থেকে 8 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে, সেখান থেকে ঢাকা 1 জনকে রেফার করা হয়েছে। আমরা যে সর্বশেষ তথ্য সেভাবে আমরা জানতে পেরেছি এবং এখানে এই অগ্নিকাণ্ডের পর কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। আমরা এই 3 সদস্যের তদন্ত কমিটি তারা অগ্নিকাণ্ডের কারণ তারা উদ্ঘাটন করবেন এবং এখানকার যারা ভুক্তভোগী রয়েছেন তাদের দাবি হচ্ছে এখানে তাদেরকে ক্ষতিগ্রস্তদেরকে জেলা প্রশাসন বা সরকারের পক্ষ থেকে যাতে ক্ষতিপূরণ দেওয়া হয় এবং যে এন আলম ফিলিং স্টেশন যে কক্সবাজার এলপিজি স্টেশন নামে পরিচিত, এখানে যে গণবসতিপূর্ণ এলাকায় স্থাপন করেছে তার বিষয়ে তদন্ত এবং শাস্তি দাবি করেছেন মালিক পক্ষের বিরুদ্ধে। তারা
ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। তো ফারিয়া, ঘটনাস্থল থেকে এ হচ্ছে আমার অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্য। শাহিন, আপনাকে ধন্যবাদ। রাজধানীর হাজারীবাগে ছুরিকাঘাতে নবম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার শারমিন বিনতির নিহতের ঘটনায় মূল অভিযুক্ত সিয়ামকে আটক করেছে পুলিশ। রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় অস্ত্র ও রক্তমাখা পোশাকও জব্দ করা হয়। বুধবার রাতে রাজধানীর হাজারীবাগ থানাধীন হায়দার হোটেলের গলির ভেতরে ছুরিকাঘাতের শিকার হয় বিনতি। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত 9:15টার দিকে হায়দার হোটেলের গলি ধরে অভিযুক্ত কিশোর সিয়ামের সঙ্গে হাঁটছিল নিহত বিনতি। কিছুক্ষণ পরে পাশের অন্ধকার গলি থেকে রক্তাক্ত বিনতির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে জড়ো হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 1971 সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের রায় দেন। 2023 সালে 30 নভেম্বর ট্রাইব্যুনাল খান আলমানকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ এলাকায় অগ্নিসংযোগ, আটক, নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ছিল। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্তই। দুপুরের সংবাদ দুপুর 1:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।